নমস্কার, আমি অমরেশ চক্রবর্তী। আজ পড়ছি শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের মনোজদের অদ্ভুত বাড়ি গল্পটির পঞ্চম খণ্ড। সন্ধেবেলা মনোজ চুপিসারে রামায়ণ বইটা খুলে ছবিটা বের করল। কোন ছবিটা মনে আছে নিশ্চয়ই? ভারী চমৎকার ছবি। যখনই মনোজ ছবিটার দিকে তাকায় তখনই মনে হয় ছবিটার ছেলেটা যেন এক্ষুনি বলে উঠবে, বন্ধু কেমন আছো? ছবিটা আজ মনোজ অনেকক্ষণ দেখল। এই কুমার কন্দর্পনারায়ণ? বিশ্বাস করতে ইচ্ছে হয় না। মনোজ শুনেছে রাজা গোবিন্দনারায়ণ অসম্ভব কিপ্টে লোক। রাজবাড়ির বুড়ো দারোয়ানের সঙ্গে স্কুলের বেয়ারা শুক্লালের খাতির আছে। দুজনের বাড়ি এক গাঁয়ে। বুড়ো দারোয়ান নাকি শুক্লালকে একবার বলেছিল রাজা ভীষণ কৃপণ বলে রানী অম্বিকা নিজেই তার এক ভাইয়ের কাছে কুমার কন্দর্পকে পাঠিয়ে দিয়েছেন। বাপের কাছে থাকলে নাকি কন্দর্প মানুষ হতো না। কন্দর্পর মামা মস্ত বড় চাকরি করে, নানা জায়গায় ঘুরে বেড়ায়। সেই মামার আবার ছেলেপুলে কেউ নেই। কন্দর্প সেই মামার কাছে মহা সুখে আছে। কিন্তু মনোজের কিছুতেই বিশ্বাস হয় না যে কৃপণ গোবিন্দনারায়ণের এত সুন্দর একটা ছেলে থাকতে পারে। ছবিটা জারি হোক, মনোজ এই ছবিটা কিছুতেই হাতছাড়া করতে পারবে না। তার যত ছেলে বন্ধু আছে তাদের চেয়েও এই ছবির বন্ধুটা তার বেশি প্রিয়। মনোজ রামায়ণ বইটা অন্য সব বইয়ের পিছনে সাবধানে লুকিয়ে রেখে দিল। তাদের বাড়ির অবস্থাটা এই ভর সন্ধেবেলা খুবই থমথমে। রাঘববাবু ঘড়ি হাতে দিয়ে উঠোনে পায়চারি করতে করতে ঘন ঘন টাইম দেখছেন আর মাঝে মাঝে হাঁক ছেড়ে সবাইকে সময় জানাচ্ছেন। বাড়ির লোকেরা সবাই ছবি খুঁজে খুঁজে হয়রান। এখন আর কেউ রাঘববাবুর হাঁক ডাকে সেরকম গ্রাহ্য করছে না। মনোজের ছোট ভাই বোন দুটো কিরমিরিয়ার কাছে বসে গল্প শুনছে। গণেশ ঘোষালের কাছে বসে গলা সাজছে পুতুল। ঠাকুমা ঠাকুরঝি ঠাকুর ঘরে বসে জপের মালা টপকাচ্ছে। মা রান্নাঘর থেকে চেঁচিয়ে বাবাকে উদ্দেশ্য করে বলছে, ওই একজনের চেঁচামেচিতে বাড়ি অতিষ্ঠ হয়ে গেল। হাতে ঘড়ি বেঁধে ঘড়িবাবু হয়ে চৌকিদারের মতো চেঁচাচ্ছেন তখন থেকে, ইত্যাদি। রঘু আর রামু হ্যারিকেন হাতে হারিকেনকে খুঁজতে বেরিয়েছে। ভজবাবুকে কোথাও পাওয়া যাচ্ছে না। পাড়ার থিয়েটারে ভজবাবুই মধ্যমণি কিনা তার খোঁজে ছেলেরা বারবার আসছে, কিন্তু ভজবাবু ফিরছেন না। সবাই কিন্তু চিন্তিত। কিন্তু ভজবাবুর এখন আর ফেরার উপায় নেই। র্যাপারের তলায় পিস্তল নিয়ে সেই যে বেরিয়েছিলেন, তারপর সাংঘাতিক সাংঘাতিক সব কাণ্ড হয়ে গেছে শহরে। উত্তর দিকের শহরতলিটা একটু নির্জন, গা ছমছম করা জায়গা। এদিকে অনেক গাছগাছালি, মাঠঘাট আর ডোবা আছে। ঠ্যাঙাড়ে ডাকাতদের আস্তানা ছিল এক সময়। এখনও গুন্ডা বদমাস ডাকাতরা এই অঞ্চলটাতেই রাজত্ব করে। শহরের ভদ্রলোকেরা সন্ধ্যের পর বড় একটা এদিকে আসে না। কানাই মাছওয়ালার বাড়িও এই উত্তর দিকের শহরতলিতেই। বড় রাস্তা থেকে একটা হাঁটা পথ ঘন বাঁশঝোপের ভিতর দিয়ে নেমে গেছে। সেই রাস্তার দুধারে কচুবন, ভাঁটবন আর বেঁটে কুল গাছের ঝোপে ভরা। খানিক এগোলে একটা মান্ধাতার আমলের ভাঙা কালী মন্দির চোখে পড়বে। দ্বাদশ শিবের মন্দিরও আছে বটে, তবে তার বেশিরভাগই তক্ষক, চামচিকে আর সাপখোপের বাসা। গোড়াচারেক মন্দির ভেঙে স্তূপ হয়ে আছে। তবে কালী মন্দিরের কালী খুব জাগ্রত। লোকে বলে ডাকাতে কালীবাড়ি। কথাটা মিথ্যে নয়। কানাই মাছওয়ালা আর তার জনাভিষেক স্যাঙ্গাত রোজ সন্ধেবেলা মন্দিরের চাতালে বসে গাঁজা কিংবা কারণ বাড়ির খেয়ে নেশা করে। শুটকো মতো এক পুরুত মশাই সন্ধেবেলা এসে ধূপধুনো দিয়ে আরতি করেন ভয়ে ভয়ে। আর বাইরে কানাই আর স্যাঙ্গাতরা
জয় মা, জয় মা বলে বিকট সুরে হল্লা চিল্লা করে। কানাই বইকালি বাজারে গিয়ে মাছ বেচতে বসবার আগে কালী প্রণাম সেরে যায়। লোকে বলে কানাই রাত দুপুরে ডাকাতি করতে বেড়ায়। তা কথাটা নেহাত মিথ্যে নয়, তবে কিনা কানাইকে এখনো কেউ হাতে নাতে ধরে ফেলতে পারেনি। আজকের আরতি খুব জমে উঠেছে। রোগা পুরুত মশাই নেচে নেচে আরতি করে ঘেমে উঠেছেন, কিন্তু বাইরে ষণ্ডারা প্রচণ্ড হুমকি দিয়ে বলছে, ঘুরে ফিরে আবার হোক, চালিয়ে যাও। পুরুত মশাই আর করেন কি? ওরা থামতে না বললে তো আর থামতে পারেন না। বেয়াদপি করলে খাঁড়ার কোপে গলা নামিয়ে দেয় যদি। এদের খপ্পরে পড়ে যাওয়ার পর থেকে পুরুত মশাইয়ের জীবন আর শান্তি নেই। শহরের উত্তর দিকটা নিরিবিলি দেখে কি কুক্ষণে এদিকে একখানা কুঁড়ে ঘর তুলে থাকতে এলেন। তারপর একদিন মাঝরাতে ডাকাতরা তার গলায় সরকি ধরে বলল, ভালো চাও তো আমাদের কালীর পুজো করবে চলো। সেই থেকে আজ 5 বছর একটানা কালী পুজো করতে হচ্ছে। পয়সা করি যে পান না তা নয়, ডাকাতরা মতলব হলে দেয় থয়ে ভালোই, কিন্তু তার বদলে অনেক নাচন কোদন দেখাতে হয়। ঝাড়া ঘন্টা 2 আরতি না করলে ডাকাতদের মন ওঠে না। পায়ে বাত হোক, জ্বর হোক, সর্দি হোক, আমাশ হোক, বায়ু, পিত্ত, কফ, কিছু মানে না বেটারা। কেবল বলে, ঘুরে ফিরে জোরসে চালাও, আবার হোক। পুরুত মশাইয়ের জীবনটাই অন্ধকার হয়ে গেছে। তার ওপর ডাকাতদের সংস্পর্শের দোষে কবে যে পুলিশ ধরে নিয়ে হাজতবাস করায় কে জানে। নানা দুশ্চিন্তায় পুরুত মশাই আজকাল খেতে পারেন না, ঘুমোতে পারেন না। দিন দিন রোগা হয়ে যাচ্ছেন। মনে মনে কেবল মা কালীর কাছে মানত করেন, জোড়া পাটা দেব মা, এদের হাত থেকে উদ্ধার করো। আজকের পুজোর আয়োজনটা খুব জাঁকালো রকমের। যেদিন এরম পুজো হয় সেদিনই পুরুত ঠাকুর বুঝতে পারেন যে আজ কোথাও না কোথাও গেরস্তর কপাল পুড়েছে। সাধারণত ডাকাতি করার রাতেই বড় করে পুজো দেওয়া হয়। একজোড়া পাঁঠা আজ বলি হয়েছে। বলির পর পাঁঠার রক্ত আজলা করে নিয়ে ডাকাতরা কপালে আর গায়ে মেখে মহা উল্লাস করেছে। মুড়ো দুটি মায়ের পায়ে উৎসর্গ করে এখন একটা মুষ্ক মতো লোক পাঁঠা দুটোকে একটা আম গাছের ডালে ঠ্যাং বেঁধে ছাল ছাড়িয়ে নাড়ি ভুড়ি বের করছে পেট থেকে। মন্দিরের চাতালে বসে কানাই একটার পর একটা হেঁসো বালি দিয়ে ঘষে ধার করে তুলছে। তার চোখ দুটো টকটকে লাল, পানের রসে ঠোঁট দুটো রক্ত শোষার মতো দেখাচ্ছিল। অন্য সব ডাকাতরা মদ গাঁজা খেয়ে পেল্লায় হাঁকডাক করছে। এই সব দেখে পুরুত মশাইয়ের ঠ্যাং দুটো থরথর করে কাঁপে, বুকে ধরাস ধরাস শব্দ হয়, গলা শুকিয়ে কাঠ হয়ে যায়। এই ডাকাতদের দলে একটা ছেলে আছে যে একটু অন্য রকমের। তাকে দেখতে ডাকাতদের মতো নয় মোটেই। ভারী সুন্দর ফুটফুটে চেহারা তার। লম্বা হলেও খুব একটা জোয়ান নয় সে। মুখখানা খুব মিষ্টি, চোখ দুটো ঢুলু ঢুলু। গায়ের রং একসময় টকটকে ফর্সা ছিল, কিন্তু এখন অযত্নে রংটা জ্বলে গেছে। দেখে মনে হয় এ বোধহয় ভদ্রঘরের ছেলে। কিন্তু পুরুত মশাই শুনেছেন ডাকাত দলের বুড়ো সর্দারকে হটিয়ে একদিন নাকি একেই নতুন সর্দার বানানো হবে। ছেলেটা মদ গাঁজা খায় না, চেঁচামেচিও বিশেষ করে না, বেশিরভাগ সময় চুপচাপ বসে থাকে। তবে ছোকরা নাকি ভারী এলেমদার। বন্দুক পিস্তলের হাত খুব পরিষ্কার, বর্ষার টিপ একেবারে অব্যর্থ। তাছাড়া দুর্জয় তার সাহস। পুরুত মশাই ঘণ্টা নেড়ে আরতি করতে করতে শুনতে পেলেন একজন ডাকাত বলছে, ওরে আজ রাজবাড়ি লুট হবে, তোরা বেশি মদ গাঁজা খাসনি, গেলে মাথা ঠিক রাখতে পারবি না। শুনে পুরুত মশাইয়ের হাত থেকে ঘণ্টাটা টঙাস করে পড়ে গেল। ওদিকে একটা বাঁশ ঝোপের আড়ালে দাঁড়িয়ে
ডাকাতদের দৃশ্যটা লক্ষ্য করছিলেন আরও একজন। তার গায়ে র্যাপার, পরনে ধুতি। দেখলে খুব নিরীহ মানুষ বলে মনে হয়, আসলে মানুষটা নিরীহই, কিন্তু আজ তার ডান হাতে একটা পিস্তল, আর চোখ দুটো অসম্ভব জ্বলজ্বল করছে। এই লোকটা আর কেউ নয়, স্বয়ং ভজহরি বাজারু। ভজবাবুকে রোজ যারা বাজারে হাটে দেখেন, তারা এই ভজবাবুকে দেখলে কিন্তু চিনতেই পারবেন না। তার মানে এ নয় যে বেটে খাটো ভজবাবু হঠাৎ 6 ফুট লম্বা হয়ে গেছেন, কিংবা তার থলথলে চেহারাটা হঠাৎ মাস্কুলার হয়ে গেছে। সেসব না হলেও ভজবাবুর চেহারায় এখন এমন একটা বেপরোয়া ভাব, এমন হিংস্র আর কঠিন মুখ চোখ, যে লোকে দেখলেই 3 হাত পিছিয়ে পালানোর পথ খুঁজবে। আজ বিকেলে পিস্তলটা হাতে পাওয়ার পর থেকেই ভজবাবুর এই পরিবর্তন। আপন মনে মাঝে মাঝে হাসছেন আর বিড়বিড় করে বলছেন, এতদিন পিস্তল ছিল না বলেই কেউ আমায় পাত্তা দিত না। হ্যাঁ, আজ সব বেটাকে ঠিক করে ছাড়বো। আজ আর কারো রক্ষে নেই। ভজবাবু ছেলেবেলায় যে স্কুলে পড়তেন, তার হেড স্যার ছিলেন গোলক বিহারী চক্রবর্তী। অমন কড়া ধাতের মানুষ আর হয় না। একখানা থাবড়া খেলে মনে হতো বুঝি গাছ থেকে পিঠে তাল পড়ল। তার ভয়ে ছেলেরা ছবি হয়ে থাকতো, কারো শ্বাস পর্যন্ত জোরে বইত না। ভজবাবুর ছেলেবেলাটাই হেড স্যারের শাসনে কেটেছে, কিন্তু সেইখানেই শেষ নয়। স্কুল ছাড়বার পরেও ভজবাবু গোলক বিহারীর ভয় আজও কাটিয়ে উঠতে পারেননি। গোলক বিহারীর বয়স এখন 88, কিন্তু পেল্লায় শটান চেহারা তার, চোখে ঈগল পাখির মতো দৃষ্টি, গলায় বাঘের আওয়াজ, হাতির মতো মাটি কাঁপিয়ে রাস্তা হাঁটেন। দেখা হলেই পিলে চমকে দিয়ে গাঁক করে বলেন, এই যে ভজু, বলতো সাইকোলজি বানান কি? বলতে না পারলে তাচ্ছিল্যের হাসি হেসে বলেন, তোকে গাধা বললে গাধাদের অপমান করা হয়, জানিস? গোলকবাবুর এই অসহ্য মাস্টারি ভজবাবু বহুকাল সহ্য করেছেন। এই বুড়ো বয়সেও ভজবাবুকে রাস্তায় ঘাটে বাজারে সর্বত্র ওই গোলকবাবু এইভাবে অপমান করে বেড়ান। তাই পারতপক্ষে গোলকবাবুর মুখোমুখি পড়ে যেতে চান না ভজবাবু। আজ পিস্তল হাতে পেয়েই প্রথম তার গোলকবাবুর কথাই মনে পড়ল। ওই লোকটাকে ঢিট করতেই হবে, না করতে পারলে জীবনে শান্তি নেই, সুখ স্বাস্থ্য কিচ্ছু নেই। তাই র্যাপারের মধ্যে পিস্তল লুকিয়ে নিয়ে ভজবাবু সোজা আজ বিকেলে গিয়েছিলেন গোলকবাবুর কদমতলার বাড়িতে। গোলক স্যার তার বাইরের ঘরে বিশাল চৌকির ওপর কম্বল মুড়ি দিয়ে বসা, সামনে খোলা একখানা 5 সেরি এনসাইক্লোপিডিয়া। বিনা চশমায় খুদে খুদে অক্ষর দিব্যি পড়ে যাচ্ছেন এই 88 বছরের বয়সেও। ভজবাবু দরজার চৌকাঠে দাঁড়াতেই তিনি মুখ তুলে দেখে বললেন, ভজু নাকি রে? সেই কণ্ঠস্বরে হাতে পিস্তল থাকা সত্ত্বেও ভজবাবুর বুকটা কেঁপে গেল। বললেন, আজ্ঞে। অভ্যাস বসে কম্বলের ভিতর থেকে হেড স্যার একজোড়া পা বার করে দিয়ে বললেন, নামটা তাড়াতাড়ি সেরে নে, ঠান্ডায় জমে যাচ্ছি। শহর ভরে গোলকবাবুর ছাত্র, বুড়ো ধুরো ছেলে ছোকরা মিলে বিশাল ছাত্রের ব্যাটালিয়ান। সারাদিন তাদের সঙ্গে গোলকবাবুর দেখা হচ্ছে আর টপাটপ প্রণাম পাচ্ছেন। প্রণাম পাওয়ার এই অভ্যাসবশেই পা বের করে ফেলেছিলেন তিনি। কিন্তু আজ প্রণাম করতে আসেননি ভজবাবু। তার উদ্দেশ্য গোলকবাবুর যেখানে সেখানে মাস্টারি করার অভ্যাসটাকে বন্ধ করে দেওয়া। কিন্তু র্যাপারের তলায় পিস্তলটা হাতে চেটোয় ঘেমে উঠল ভয়ে। গোলকবাবু তাকিয়ে আছেন চোখে চোখে। ডান হাত থেকে পিস্তলটা বাঁ হাতে চালান করে প্রণামটা সেরে নেবেন বলে ভেবেছিলেন ভজবাবু,
কিন্তু একটা মুশকিল হলো, র্যাপারের তলায় হাত চালাচালি করতে গিয়ে দেখেন মাঝখানে র্যাপারের একটা পাল্লা এসে যাচ্ছে। পিস্তলটা হাত বদল করা যাচ্ছে না, অথচ প্রণামে দেরি করাও চলে না। গোলকবাবুর পায়ে ঠান্ডা লাগছে। অগত্যা ভজবাবু ডান হাতেই পিস্তলটা ধরে রেখে বাঁ হাতে গোলকবাবুর পায়ের ধুলো নিলেন। গোলকবাবু একগাল হেসে বললেন, আমি বরাবর লোককে বলি ভজু গর্দবটার ডান বাঁ কোনো জ্ঞান নেই। তা এখন দেখছি বয়স হওয়ার সঙ্গে সঙ্গে আমার সব কটা ফোরকাস্ট তোর জীবনে মিলে যাচ্ছে। বলি তুই সব্যসাচী হলি কবে থেকে, হ্যাঁ? বাঁ হাতে পায়ের ধুলো নিচ্ছিস? ভজবাবু মাথা চুলকে বললেন, ডান হাতে ব্যথা স্যার। ব্যথা? কেন, ঢিল ছুটতে গিয়েছিলি নাকি? আগে না। বল দেখি, সব্যসাচী মানে কি? যার দুই হাত সমানে চলে, টপ করে বলে দিলেন ভজবাবু। আর বলে তার খুব আনন্দ হলো। গোলকবাবুর বিদঘুটে সব প্রশ্নের মধ্যে খুব অল্পেরই ঠিক জবাব দিতে পেরেছেন তিনি। বটে। গোলকবাবু খুব মিষ্টি করে হেসে বললেন, এবার তাহলে বল, সব্যসাচীর ইংরেজিটা কি হবে? ভজবাবুর এক গালে মাছি। হাতের পিস্তলটার কথা আর মনেও পড়ল না তার। ভয়ে পেটের ভিতর গোলতান দিচ্ছে। স্টুপিড বলে গর্জন করে উঠলেন গোলকবাবু। ধপাস করে বইটা বন্ধ করে বললেন, বুড়ো হতে চললি, এখনো এইসব রপ্ত হলো না তোর? গোলক মাস্টারের ছাত্র বলে সমাজে কি করে পরিচয় দিস তোরা, হ্যাঁ? কত জুয়েল ছেলেই হাত দিয়ে বেরিয়েছে জানিস? উঠবস কর, চল কর উঠবস। ভজবাবুর হাড়ও 2 ইঞ্চি বেড়ে আলজিভ দেখা যেতে লাগলো। নিজের কানকে বিশ্বাস করতে পারছেন না। গোলক স্যার তাকে ওঠবোস করতে বলছেন? হ্যাঁ, ওঠবোস করবো স্যার? অতি কষ্টে জিজ্ঞেস করেন ভজবাবু। তা নয় তো কি ডন বৈঠক দিতে বলেছি? 10 বার উঠবস করে তারপর ছুটি পাবি। শুরু করে দে। হাঁটুতে বাদ যে স্যার। বাত সেরে যাবে। হাড়ে মটমট শব্দ হয়। হক শব্দ, তাতে তোর শব্দরূপ ধাতস্থ হবে। আমার যে 55 বছর প্রায় বয়স হলো স্যার। শিক্ষার আবার বয়স কিরে উল্লুক? কর উঠবস। বাঁ হাতে পেন নাম করা তোমার বের করছি, কর উঠবস। গোলকবাবু একটা হুঙ্কার ছাড়লেন। সেই হুঙ্কারে ভজবাবু কুঁকড়ে যেন ক্লাস 6-এর ভজু হয়ে গেলেন। তারপর বাদ ব্যাধি ভুলে বয়স উপেক্ষা করে হাড়ের মটমট শব্দ তুচ্ছ করে 10 বার তাকে ওঠবোস করতে হয়েছে। শাস্তির দৃশ্যটা খুব আয়েশ করে দেখলেন গোলকবাবু। শুধু তিনিই নন, ভজবাবু ওঠবোস শুরু করার মুখে গোলক স্যারের 2 নাতি আর 1 নাতনিও এসে দরজায় দাঁড়ালো। তাদের সে কি মুখ চাপা দিয়ে হাসি। তো 10 বার উঠবোস করার পর ভজবাবু যখন হ্যাঁ হ্যাঁ করে হাঁপাচ্ছেন, তখন গোলকবাবু বললেন, যা, আর কখনো যেন ডান বাঁ ভুল না হয়, মনে থাকে যেন। সেই অপমানের পর বেরিয়ে এসেই ভজবাবুর চেহারাটা একদম পাল্টে গেল। ভর সন্ধেবেলা 10 বার উঠবোস, হাতে পিস্তল থাকতেও। ভাবতে ভাবতে ভজবাবুর চেহারা হয়ে গেল খ্যাপা খুনির মতো। সারা দুনিয়াকে তখন তার দাঁতে নখে ছিঁড়ে ফেলতে ইচ্ছা করছে। মাথাটা এত তেতে গেছে যে মনে হচ্ছিল এক্ষুনি মাথার ব্রহ্মতালুতে আগ্নেয়গিরির গহরের মতো ছ্যাদা হয়ে মাথার ঘিলুল তপ্ত লাবার মতো ছিটকে বেরিয়ে পড়বে। রাস্তার কল থেকে খানিক ঠান্ডা জল মাথায় দিয়ে ভজবাবু আবার রওনা দিলেন। সব পাজি বদমাশকে আজ ঠান্ডা করতে হবে। চৌরাস্তার মোড়ে একজন কনস্টেবল একজন রিক্সাওয়ালার কাছ থেকে পয়সা নিচ্ছিল। প্রায় নেয়। রিক্সাওয়ালার গাড়িতে বাতি ছিল না, তাই ধরা পড়ে কাঁচুমাচু মুখে একটা সিকি ঘুষ দিচ্ছিল। ঠিক এই সময় ভজবাবু পিস্তল বাগিয়ে ঘটনাস্থলে হাজির। বিকট একটা হুঙ্কার দিয়ে কনস্টেবলকে বললেন, শিকি ফিরিয়ে দে।
পিস্তল দেখে সিপাহীটার চোখ লুচির মতো গোল হয়ে গেল, আর রিক্সাওয়ালাটা বাবা রে বলে গাড়ি ফেলে দৌড় দিল। দে বলছি ফিরিয়ে। ভজবাবু ধমকালেন। কিন্তু সেপাই সিকিটা ফিরিয়ে দেবে কাকে? রিক্সাওয়ালাটা হাওয়া দিয়েছে যে। অগত্যা ভয়ে ভয়ে ভজবাবুর দিকে সিকিটা ছুড়ে দিয়ে জোর হাতে বলল সিপাই, যান বাঁচিয়ে দিন ভজবাবু, আর কখনো। ভজবাবু নির্দয় খুনির গলায় বললেন, ওঠবস কর 10 বার। লোকটা খানিক গাঁইগুই করল বটে, কিন্তু শেষে রাজি হয়ে চৌরাস্তার ধারে সরে এসে একটু অন্ধকারে 10 বার বৈঠকি দিল। সিপাইটাকে উঠবোস করিয়ে গায়ের ঝাল খানিকটা মিটল ভজবাবুর। ভারী খুশি হয়ে উঠলেন পিস্তলের গুণ প্রত্যক্ষ করে। আবার র্যাপারের তলায় অস্ত্রটা লুকিয়ে নিয়ে সোজা চলে এলেন ইউরোপিয়ান ক্লাবে। ক্লাবে অবশ্য এখন ইউরোপিয়ান আর কেউ নেই। বিলিয়ার্ড টেবিলের ওপরকার দামি কাপড়টা কে বা কারা ব্লেড দিয়ে কেটে তুলে নিয়ে গেছে। টেবিল টেনিসের টেবিলের ওপর এখন দারোয়ানের মেয়ে আর জামাই শোয়, আর বল ডান্সের ঘরে টেবিল চেয়ার পেতে কয়েকজন অফিসার গোছের লোক পয়সা দিয়ে তাস টাস খেলে। জুয়া খেলা দু চোখে দেখতে পারেন না ভজবাবু। বহুকাল ধরে তার ইচ্ছে এই জুয়ার চক্রটা ভাঙতে হবে। ঘরে ঢুকেই ভজবাবু পিস্তলটা বাগিয়ে ধরে বললেন, হাতটা তুলে ফেলো হে, দেরি করো না। জুয়ারিরা খেলায় মজে আছে। ভালো করে শুনতে পেল না, কিংবা শুনলেও গ্রাহ্য করল না। কই হে বলে ভজবাবু এবার যে হুমকি ছাড়লেন তা অবিকল গোলকবাবুর গলার মতো শোনালো। এইবার 4-5 জন জুয়ারি মুখ তুলে তাকিয়ে থ। এই যে ভজবাজারু, হাতে পিস্তল যে, ও ভজবাবু কি হলো আপনার? ভজবাবু সেসব কথায় কান দিলেন না, তবে লোকগুলো যাতে ব্যাপারটাকে হালকাভাবে না নেয় তার জন্য হঠাৎ পিস্তলের নলটা ছাদের দিকে তাক করে গুড়ুম করে একটা গুলি চালিয়ে দিলেন। সেই শব্দে নাকি গুলি লেগে কে জানে ঘরের আলোর ডুমটা ফটাস করে ভেঙে গেল, আর ঘরটা অন্ধকার হয়ে গেল। আর সেই অন্ধকারে 4-5টা জুয়ারি প্রাণপণে চেঁচাতে লাগলো, গুলি গুলি, গেলাম, মলাম, মরলাম। ভজবাবু অন্ধকারে আপন মনে একটু হেসে বেরিয়ে এলেন। পিস্তলের মজা এখনো শেষ হয়নি, এই তো সবে শুরু, ভাবলেন ভজবাবু। তারপর জোর কদমে আর একদিকে হাঁটতে লাগলেন। চোট্টা গোবিন্দ ভালো লোক নয়। সে সুদে টাকা খাটায়, লোকের গয়না জমি বন্ধক রেখে টাকা ধার দেয়। এইসব করে সে এখন বিশাল বড় লোক। আসল নাম গোবিন্দচন্দ্র বণিক, কিন্তু সুদখোর আর অর্থলোভী বলে তার নামই হয়ে গেছে চোট্টা গোবিন্দ। যারা টাকা ধার দিয়ে সুদ খায় বা বন্ধকি কারবার করে তাদের বড় একটা ভালো হয় না। এই যেমন চোট্টা গোবিন্দরও ভালো কিছু হয়নি, তার ছেলেপুলেরা কেউ মানুষ হয়নি। দুটো ছেলেই বখে গিয়ে বাড়ি থেকে চুরি করে পালায়, তারপর একজন খুন করে জেলে গেছে, অন্যজন পাগল হয়ে পাগলাগারদে আছে। একটি মেয়ের বিয়ে দিয়েছিল বড় সাধ করে, কিন্তু সে মেয়ের শ্বশুরবাড়ি থেকে বলে দিয়েছে ওরকম সুদখোর বাপের সঙ্গে সম্পর্ক রাখা চলবে না, তাই মেয়েও বাপের কাছে আর আসে না। পুলিশ চৌকির কাছেই চোট্টা গোবিন্দর বাড়ি। ছোট আর পুরনো হলেও বাড়িটা খুব মজবুত। জানালার মোটা মোটা গরাদ, লোহার পাতমারা পুরু কাঠের দরজা, আর তাতে আবার সবসময় তালা লাগানো থাকে। ঘরে বিশাল বিশাল কয়েকটা সিন্ধুকে কয়েকশো ভরি বন্ধকি গয়না আর জমিজমার দলিল, কোম্পানির কাগজপত্রও রাখা থাকে। কৃপণ চোট্টা গোবিন্দর পয়সা থাকলে কি হয়, কখনো ভালো খাবে বা পড়বে না। বুড়ো শকুনের মতো বাজারে ঘুরে ঘুরে যত সব সস্তার পচা বাসির তরি তরকারি কিনবে। বাজারের ভালো জিনিসটার প্রতি যার চোখ নেই তাকে ভজবাবু মোটেই ভালো চোখে দেখেন না। তার ওপর আবার লোকটা সুদখোর।
চোট্টা গোবিন্দর একটা স্বভাব হচ্ছে সব কাজ করার আগে পাঁজি দেখে নেবে। তিথি নক্ষত্রের যোগ না দেখলে সে কখনো কোনো কাজ করে না। এমনকি দিন খারাপ থাকলে বন্ধক নেওয়া পর্যন্ত বন্ধ রাখে। হঠাৎ চোট্টা গোবিন্দর কথা মনে পড়তেই ভজবাবুর শরীরের রক্ত টকবক করে ফুটতে লাগলো। হ্যাঁ, এ লোকটা মানুষের সমাজে একটা বিদঘুটে কলঙ্ক, পৃথিবীর এক কুটিল শত্রু। এই নরাধমকে কিছু উত্তম শিক্ষা দেওয়া দরকার আজ। ভজবাবু এসে চোট্টা গোবিন্দর দরজায় কড়া নাড়লেন। চোট্টা গোবিন্দ সাবধানী লোক, সন্ধ্যের পর হুট বলতে সদর দরজা খোলে না। অনেক জিজ্ঞাসাবাদ করে সন্তুষ্ট হলে দরজা খোলে, নয়তো পরদিন আসতে বলে বিদায় করে দেয় লোককে। নিতান্ত কেউ দায়ে ঠেকলে জানালা দিয়ে গয়না টাকার লেনদেন হয়, তাও আবার তিথি নক্ষত্র ভালো থাকলে। কিন্তু ভজবাবুর কপালটা আজ নিতান্তই ভালো। যে সময়টায় তিনি কড়া নাড়ছিলেন ঠিক সে সময় দরজার ভিতর থেকে হুড়কো খোলার শব্দ হলো। কপাটের পাল্লা খুলে শার্দুল চৌধুরী বেরিয়ে আসছিল। শার্দুল নামকরা শিকারী, তার যে কত বন্দুক পিস্তল ছিল তার লেখাজোখা নেই। 7টা তেজি ঘোড়া ছিল, 5টা গ্রে হাউন্ড ব্লাড হাউন্ড কুকুর, বাড়িতে বাগান পুকুর দারোয়ান ছিল। তাছাড়া শার্দুলের চেহারাটাও ছিল পাহাড়ের মতো বিশাল, আর মনটা ছিল আকাশের মতো উদার। মুঠো মুঠো টাকা যেমন ওড়াতো তেমনি বিলিয়েও দিত। তবে একটা কারণে শার্দুলকে ভজবাবু দেখতে পারেন না। শার্দুল বাজারে গিয়ে কখনো দরদাম করে না। দোকানদাররা যা দাম চায় তাই হাসি মুখে দিয়ে দেয়, আর রাশি রাশি তরিতরকারি মাছ ডিম মাংস কিনে ফেলে। শার্দুল যেদিন বাজারে যায় সেদিন দোকানদারদের পোয়া বারো, আর ভজবাবুর কপালে দুঃখ। সেদিন ভজবাবু যে দোকানদারের কাছেই গিয়ে বাবা বাছা বলে 2 পয়সা কমানোর চেষ্টা করেন, সেই দোকানদারই তাকে না চেনার ভান করে পাত্তাই দিতে চায় না। কানাই মাছওয়ালা একবার তো বলেই ফেলল, বাজারুদের মধ্যে ভদ্রলোক দেখলাম একমাত্রই শার্দুল বাবুকেই, আর তো সব ছেঁচড়া। সেই থেকে ভজবাবুর রাগ। শার্দুল চৌধুরীর অবশ্য আর সেই বাঘসিঙ্গি মারার দিন নেই। অমিত ব্যয়ের ফলে তার পয়সা কড়ি সব চলে গেছে, বাড়ি বিক্রি হয়ে গেছে, বন্দুক ঘোড়া কুকুর সবই বেহাত। শার্দুলের সে চেহারাও আর নেই। রোগাটে লম্বা মানুষটাকে দেখলে মনে হয় বুঝি শার্দুলের বাবা, এত বুড়ো দেখায়। শার্দুল ভজবাবুকে দেখে চোখ নাচিয়ে বলল, কি খবর হ্যাঁ বজ শিকারী? ভজবাবু জন্মেও কিছু স্বীকার করেননি, তবে কিনা ভালো বাজার করেন বলে শার্দুল তাকে মুনাফা শিকারী বলে ডাকে, সংক্ষেপে শিকারী। ভজবাবুর র্যাপারের তলায় পিস্তল তৈরি, কিন্তু যখন তখন সেটা ব্যবহার করতে তো আর পারেন না। সতর্কতার একান্ত প্রয়োজন। তাই ভালো মানুষের মতো বললেন, ভিতরে চলুন শার্দুল বাবু, আপনার সঙ্গে কথা আছে। শার্দুল ব্যস্ত হয়ে বলল, কথা বলার সময় নেই ভাই, বাড়িতে আজ জলসা বসিয়েছি। লখনৌ থেকে এত বড় ওস্তাদ এসেছে, তাকে মুজরা দিতে হবে বলে এই সোনার পকেট ঘড়ি বাধা দিয়ে গেলুম। জোর খানাপিনাও হবে। ভজবাবু দাঁত কিরমির করলেন। অমিত ব্যয় আর কাকে বলে? এই লোকটার এই দেদার টাকা খরচ করে ফুর্তি করা আর বাজারের দোকানদারদের আশকারা দেওয়া আজ বের করতেই হবে। ভজবাবু গম্ভীর হয়ে বললেন, কথাটা একান্তই জরুরি, বেশি সময়ও লাগবে না। এই বলে শার্দুলকে একরকম ঠেলে দরজার ভিতরে এনে ভজবাবু দরজাটা দড়াম করে বন্ধ করে পিস্তল বের করে বললেন, হ্যান্ডস আপ। শার্দুল বলে উঠল, হুম, আজ থিয়েটার দেখার সময় নেই। ওস্তাদজি বসে আছেন। তোমাদের পূর্বপল্লী কি এবার গোয়েন্দা নাটক করছে নাকি? ভজবাবু হাসলেন, তারপর বিনা বাক্যে পিস্তলের মুখটা অন্যদিকে ঘুরিয়ে ঘোড়া টিপে দিলেন। প্রচণ্ড শব্দ, আগুনের ঝলক আর ধোঁয়ার ভিতরে দাঁড়িয়ে ভজবাবু নিজেকে পৃথিবীর সবচেয়ে বড় বীর বলে মনে হলো। পিস্তলের শব্দে শার্দুল 3 হাত ছিটকে গেল।
চোট্টা গোবিন্দ সিন্দুকের চাবির ট্যাঁকে গুজতে যাচ্ছিল, ছনাত করে চাবির গোছাটা পড়ে গেল মেঝে। ভজবাবু বললেন, হ্যান্ডস আপ। এবার আর শার্দুল ও চোট্টা গোবিন্দর হাত ওপরে তুলতে বেশি দেরি হলো না। তবে কিনা চোট্টা গোবিন্দ ইংরেজি জানে না, হ্যান্ডস আপ কথাটার মানে বুঝতে পারেনি। তাই বলে তার কিছু দেরি হয়েছিল। শার্দুল চৌধুরী কথাটার মানে বলে দিল তাকে। তখন সে তড়িঘড়ি হাত তুলে বলল, বাবা ভজু, দোহাই তোমার, পাঁজিটা একটু দেখতে দাও প্লিজ। ভজবাবু হেসে বললেন, পাঁজি দেখবেন না পাজি দেখতে চান? পাজি দেখতে চাইলে একটা আয়না নিয়ে নিজের মুখখানা দেখুন, সবচেয়ে বড় পাজিকে দেখতে পাবেন। চোট্টা গোবিন্দ কাকুতি মিনতি করে বলতে থাকে, লক্ষ্মী ছেলে ভজু, অমন করে নাচ্ছি। 8টা কত মিনিটে যেন অমৃত যোগ আছে। যদি মারতেই হয় বাবা, তবে ওই সময়টা একটু দেখে মেরো বাপ, নাইলে কোন নরকে গিয়ে পচব কে জানে। হাসলেন ভজবাবু, তারপর ডাকলেন, শার্দুল চৌধুরী। ভজবাবুর গলায় ডাকটা বাঘের ডাকের মতোই শোনালো। শব্দে কেঁপে ওঠে শার্দুল, আর ভজবাবু অবাক হয়ে নিজের গলায় হাত রেখে ভাবেন, এও কি পিস্তলের গুণ? নইলে এরকম বাঘের আওয়াজ আমার গলায় এলো কোত্থেকে? ভজবাবু পিস্তলটার গায়ে আদরে একবার হাত বুলিয়ে নিয়ে বললেন, শুনুন শার্দুল বাবু আর গোবিন্দ বাবু, আপনাদের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। গোবিন্দ বাবু, আপনি সুদখোর, বন্ধকি মহাজন, মানবতা শত্রু, পৃথিবীর পঙ্কিলতম জঘন্যতম কি যেন তা থাকবে। আর শার্দুল বাবু, আপনি আড্ডাবাজ, ফুর্তিবাজ, বেহিসেবি, দরিদ্রের রক্ত শোষণ করে পৃথিবীর সম্পদ লুণ্ঠন করে বাজারে গিয়ে নিজের ধন সম্পদের অপপ্রয়োগের দ্বারা মূল্যমানকে জঘন্যতম ঊর্ধ্বে তুলে দিয়েছে অহমিকার ধ্বজা। এই কথারই বা কাজ কি? অভ্যাস করুন 10 বার। শার্দুল খুব মন দিয়ে ভজবাবুর কথা শুনছিল। ভজবাবু থেমে যেতেই চোট্টা গোবিন্দর দিকে চেয়ে বলল, পাঠ ভুলে গেছে। ভজবাবু ভয়ঙ্কর রেগে গিয়ে বললেন, ভুলিনি, আরও শুনতে চান? আপনাদের লজ্জা হয় না শুনতে? অভ্যাস করুন, অভ্যাস। শার্দুল ওঠবোস করতে থাকে। চোট্টা গোবিন্দ প্রায় কেঁদে ফেলে বলে উঠল, 8টা 15 মিনিট 39 সেকেন্ড গতে অমৃত যোগ লাগবে বাবা। বাবা ভজু, ততক্ষণ বসে নয় বিশ্রাম করো, বসে বসে গালাগাল করো খানিক শুনি। বেশ বলছিলে বাবা। ভজবাবু রেগে গিয়ে বললেন, কথা কানে যাচ্ছে না নাকি? উঠবোস করতে বলছি তো। উঠবোস? চোট্টা গোবিন্দ ভারী বিমর্ষ গলায় বলে, উঠবোস করবো সেই ভাগ্য কি আমার আছে বাপ? 2 হাঁটুতে বাত, একবার বসলে আর উঠতে পারি না যে, ধরে তুলতে হয়। 10 বার উঠবোস করতে একটা বেলা চলে যাবে, তাও যদি তোমরা ধরাধরি করে করাও। ওদিকে শার্দুল শেষবার উঠবোস করে দাঁড়িয়ে হাসি মুখে বলল, 10। এবার ছুটি তো ভজু। ভজবাবু মাথা নেড়ে বলেন, গোবিন্দবাবু, আপনার কাছে তামা, তুলসী, গঙ্গাজল থাকে বলে শুনেছি, সেসব বের করুন। চোট্টা গোবিন্দ মাথা নেড়ে বলে, থাকে বাবা। যারা ধার কার্য করতে আসে তাদের তামা, তুলসী, গঙ্গাজল ছুঁয়ে শপথ করিয়ে নিই যাতে সুদ ঠিক মতো দেয়, মামলা মোকদ্দমা না করে সাপ সাপান্ত না দেয়। পিস্তল নাচিয়ে ভজবাবু বললেন, সেসব বের করুন, আজ আপনাদের শপথ করিয়ে নেব। কাঠের আলমারি খুলে চোট্টা গোবিন্দ তাম্রপত্রে গঙ্গাজল আর তুলসী পাতা বের করে হাতে নিয়ে দাঁড়ালো। ভজবাবুর পিস্তলের ইশারায় শার্দুল চৌধুরীও তাম্রপত্রটি ছুঁয়ে দাঁড়ালো। ভজবাবু বললেন, এবার বলুন, আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, বন্ধকের কারবার করিব না, মানুষের সর্বনাশ করিয়া ধনী হইব না।
ছোট্টা গোবিন্দ বলতে থাকে, সঙ্গে সঙ্গে শার্দুলও বলে, আর কখনো টাকা ধার দিয়া সুদ লইব না, বন্ধকের কারবার। ভজবাবু বিরক্ত হয়ে শার্দুলকে বলেন, আহা, ও কথা আপনার বলবার নয়, আপনার শপথ বাক্য আলাদা। এরপর ভজবাবু শার্দুলকে দিয়ে শপথ করাতে থাকেন, আর কখনো বেহিসাবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া দরাদরি না করিয়া জিনিস কিনিব না। এবার শার্দুলের সঙ্গে সেসব কথা চোট্টা গোবিন্দও বলতে থাকে, আর কখনো বেহিসাবি খরচ করিব না, ফুর্তি করিয়া টাকা উড়াইব না, আর বাজার করিতে গিয়া। ভজবাবু চোট্টা গোবিন্দকে ধমক দিলেন, থামুন, ওসব আপনাকে কে বলতে বলেছে? আপনি বরং সুদের কারবার ছেড়ে এবার থেকে ফুর্তি করেই টাকা ওড়াবেন, আপনার সেইটাই দরকার। তাই করব বাবা, তবে বুড়ো বয়সে কিছু মনে থাকে নাকি না? যা সব শপথ করালে তা মনে থাকলে হয়। ভজবাবু একটু তৃপ্তির হাসি হেসে বেরিয়ে এলেন। এবার যাবেন বাজারে। কানাই মাছওয়ালাকে ঢিট করতে না পারলে সুখ নেই তার। কিন্তু বৈকালী বাজারে আজ কানাই আসেনি। মেছুনি অনঙ্গবালা ভজবাবুকে চুপি চুপি বলল, আসবে কি করে বাবু, আজ যে কানাইয়ের কালী পুজো। কালী পুজো? কালী পুজো তো কবে হয়ে গেছে। আনঙ্গবালা পান খাওয়া মুখে একটু হেসে বলে, এসে পুজো নয় বাবু, আপনাকে বলেই বলছি, আজকের পুজো হচ্ছে ডাকাতি করার পুজো। বটে? ভজবাবুর মুখখানা অসুরের মুখের মতো হয়ে গেল। বাজার থেকে বেরিয়ে তিনি সোজা শহরের উত্তর দিকে যাওয়ার রাস্তায় পড়লেন। বেগে হাঁটছেন আর আপন মনে মাঝে মাঝে বলছেন, বটে 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 বটে। এইখানেই শেষ করছি এই গল্পের পঞ্চম খণ্ড। ভজবাবু শহরের উত্তর দিকে গিয়ে কি করলেন সেইটা জানা যাবে আগামী পর্বে। আজ বিদায় চাইছি আমি, অমরেশ চক্রবর্তী। নমস্কার।